নমস্কার। মহাভারতের কালে আমাদের ভারতবর্ষের ভূপ্রাকৃতিক এবং রাজনৈতিক বিস্তার এতটাই বেশি ছিল যে আজকের মধ্য এশিয়ার তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তান অঞ্চলের, যা সাবেক সোভিয়েত রাশিয়ার অন্তর্গত অঞ্চল ছিল, সেই অঞ্চল থেকেও কিন্তু একটা সেনাদল এসে আমাদের এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে যুদ্ধ করেছে। তা সেকালে এই অঞ্চলটায় অবশ্যই তুর্কমেনিস্তান কিংবা উজবেকিস্তান ইত্যাদি দেশ ছিল না। সেখানে ছিল একটা দেশ যার নাম মহাভারতে পাওয়া যায়, সেটা হচ্ছে তুষার দেশ। তো আজ আমাদের এই পর্বে আমরা এই তুষার দেশ সম্বন্ধেই কথা বলবো। তা তুষার কথার একটা মানে তো আমরা জানি, বরফ। তা হিন্দুকুশ এবং হিমালয় পার হয়ে সেই দেশ তুষার দেশ, এবং খুব সম্ভবত সেই দেশ বরফাচ্ছন্ন বলেই তার নামকরণ সেকালে হয়েছে তুষার দেশ। তা মহাভারতে কিন্তু এই তুষার দেশের নাম বহু ক্ষেত্রে পাওয়া যায়। পাণ্ডবেরা যখন বনবাসের কঠিন দিনগুলি কাটাচ্ছিলেন, তখন তারা কিন্তু সেই বনবাসকালে একটা সময় সেই তুষার দেশেও গিয়ে পৌঁছেছিলেন, এবং সেখানে তারা বনবাসের একটা সময় কিন্তু সেই তুষার দেশে তারা কাটিয়েছিলেন। তা শুধু মহাভারতে নয়, আমাদের বহু প্রাচীন পুরাণগুলিতেও এই তুষার দেশের নাম কিন্তু বহুবার এসেছে, এবং তাতে যা বোঝা যায় যে আমাদের ভারতবর্ষের মূল ভূখণ্ডের সাথে সেকালের তুষার দেশের যোগাযোগ বেশ ভালোই ছিল। এবং তুষার দেশের নামের সাথে সাযুজ্য রেখেই এই তুষার দেশের জনজাতিদেরও কিন্তু তুষার জাতি বলেই আমাদের প্রাচীন গ্রন্থগুলিতে তাদের ডাকা হয়েছে। এবং ভারতবর্ষের উত্তর দিকের এই দেশ বলে এই দেশের জনজাতিদের সাথে কিন্তু কখনো কখনো ম্লেচ্ছ জনজাতির মানুষদেরও এক নামে বা একই সময়ে তাদের কথা উল্লেখ করা হয়েছে। তা ম্লেচ্ছ জনজাতির কথা উঠল বলে বলি, আমাদের ভারতবর্ষের উত্তর দিক এবং উত্তর পশ্চিম দিকে যেসব জনজাতির লোকেরা থাকত, তাদের মধ্যে একটা বড় অংশকে কিন্তু আমাদের প্রাচীনকালে ম্লেচ্ছ জনজাতি বলে তাদের চিহ্নিত করা হয়েছে। তা মৎস্য পুরাণ, বায়ু পুরাণ এবং ব্রহ্মাণ্ড পুরাণে কিন্তু এ কথাও পাওয়া যায় যে এই তুষার দেশের মধ্য দিয়ে প্রবাহিত ছিল একটা বেশ বড় নদী, যার নাম তারা বলেছেন চক্ষু নদী। পরবর্তীকালে যার নাম পরিবর্তিত হয়েছে এবং তা হয়েছে অক্ষু নদী বলে, এবং তারপরেও এই নদীর নাম আবারও পরিবর্তিত হয়েছে, নদীর নাম হয়েছে অক্সাস নদী বা অক্সাস রিভার। খুব সম্ভবত গ্রিকেরা যখন আলেকজান্ডারের সময় এই মধ্য এশিয়ার এইসব অঞ্চলগুলি অধিকার করেছিলেন, তো গ্রিকেরাই সেই অক্ষু নদীর নাম, যা চক্ষু থেকে পরিবর্তিত হয়ে অক্ষু হয়েছে, সেই নদীর নাম তারা অক্সাস রিভার রেখেছিলেন। তো যাই হোক, এই যে অক্সাস রিভার, সেটা কিন্তু তার পরবর্তীকালে আবারও পরিবর্তিত হয়েছে। বর্তমানে আমরা এই নদীটিকে চিনি আমু দরিয়া বলে। তাই এই আমু দরিয়া কিন্তু পামির মালভূমি থেকে উৎপন্ন হয়েছে এবং তা উত্তর পশ্চিম দিকে গিয়ে শেষে আরব সাগরে মিশেছে। তা প্রাচীনকালে এই যে তুষার দেশ, যার মধ্য দিয়ে প্রবাহিত ছিল চক্ষু নদী বা আমু দরিয়া, তা এই সম্পূর্ণ অঞ্চলটার নাম কিন্তু ছিল ব্যাকট্রিয়া। তাই ব্যাকট্রিয়ায় আজকালকার দিনে আমরা কিন্তু মূলত 4টি দেশের অবস্থান দেখতে পাই। এর মধ্যে প্রথমে বলি, আফগানিস্তানের উত্তরাংশটা সেই ব্যাকট্রিয়ার অন্তর্গতই ছিল, ছিল তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তান, এবং ছিল তাজিকিস্তানের একটা বড় অংশ। তো যাই হোক, এই যে সম্পূর্ণ ব্যাকট্রিয়া, এই অংশটার মধ্যে তুষার যে দেশ বা তুষার জাতির যে দেশ, সে দেশ ছিল একটা অংশে। তা বিখ্যাত ঐতিহাসিক স্ট্র্যাবো তিনি বলেছেন, পরবর্তীকালে যখন গ্রিকেরা আসেন আলেকজান্ডারের সময়ে মধ্য এশিয়ায় এই ব্যাকট্রিয়া অঞ্চলে, তখন
এই গ্রিকদেরও এক সময় এই অঞ্চল থেকে বিতরণ হতে হয়। তাই বিতরণের ক্ষেত্রে কিন্তু বিশেষত তিনি বলেছেন এই যে তুষার জাতির মানুষেরা এরা কিন্তু গ্রিকদের বিতরণ করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তারা রেখেছিলেন। তবে ঐতিহাসিক স্ট্রাবোর নাম বললাম বলে বলি, তিনি কিন্তু এই যে তুষার জাতি সেই জাতিকে তুষার জাতি বলেননি, তিনি বলেছেন তোচারি জাতি। তবে সময়ের পরিবর্তনে এবং বিভিন্ন ঐতিহাসিকদের হাত ধরে আমরা কিন্তু এই তুষার দেশের নাম বহুবার পরিবর্তিত হতেও দেখেছি। যেমন টলেমি, ঐতিহাসিক টলেমি, তিনি কিন্তু এই তুষার জাতিকে বলেছেন তোকেরাই জাতি হিসাবে। এছাড়া আমাদের কাশ্মীরের সেই যে বিখ্যাত কলহন যিনি রাজতরঙ্গিনী রচনা করেছিলেন, তিনি কিন্তু এই তুষার জাতিকে বলেছেন তুখার জাতি। তা গ্রিকদের বিতরণে এই তুষার জাতির মানুষেরা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এই অঞ্চলটা কিন্তু একটা সময়ে মধ্যযুগে ইসলামীকরণের আওতায় চলে আসে, যা এখনো চলছে। যাই হোক, এই তুষার জাতির মানুষেরা কিন্তু যুদ্ধ নিপুণ জাতি হিসাবে বেশ সুনাম কুড়িয়েছিলেন প্রাচীনকালে, এবং বিভিন্ন ঐতিহাসিকদের তথ্যেও সে কথা রয়েছে। তবে এটাও কিন্তু ঠিক, সময়ের পরিবর্তনে এবং বহু বিদেশি আক্রমণে অভিযানে এই তুষার দেশের মানুষেরা কিন্তু বহুবার দেশান্তরিত হয়েছেন, ছড়িয়ে পড়েছেন বিভিন্ন অঞ্চলে। তাই তুষার জাতির একটা গ্রুপ বা শাখা একটা সময় কিন্তু সেই প্রাচীনকালেই সেই হিন্দু কুশ পর্বত পার হয়ে দক্ষিণে আমাদের ভারতবর্ষের মূল ভূখণ্ডেও তারা চলে আসে, এবং এই কথা লিপিবদ্ধ রয়েছে সেই কাশ্মীরের যে কলহন, বিখ্যাত কলহন, তার রচিত সেই রাজতরঙ্গিনীতে। তা আধুনিক বেশিরভাগ ঐতিহাসিকেরাই কিন্তু সাধারণভাবে এ কথা বলেন যে এই পার্বত্য তুষার জাতি হচ্ছে মধ্য এশিয়ার বিখ্যাত যাযাবর জাতি ইউজি জাতি, বা যাকে বলা হয় শক ঋষিক জাতি, তাদের একটা শাখা। তা ইতিহাসকার ডাক্তার আগরওয়াল তিনি বলেন যে ভারতবর্ষে কুষাণ বংশ যে রয়েছে, ইতিহাসে আমরা কুষাণ বংশের কথা পড়েছি, সেই কুষাণ বংশের পূর্বপুরুষ নাকি এই তুষার জাতি। তা কুষাণদের কথা এলো বলে বলি, এই কুষাণ বংশের বিখ্যাত রাজা হিসেবে কিন্তু আমরা কনিষ্কের নাম শুনেছিলাম। সেই কনিষ্ক, যার শাসনকালে মধ্য এশিয়ার একটা বড় অংশ আমাদের ভারতবর্ষের অন্তর্গত হয়ে গিয়েছিল। তা আমাদের ভারতবর্ষে আমরা যে সময়ের হিসাব করি, এর মধ্যে একটা সময়ের বড় অংশের হিসাব হচ্ছে মন্বন্তর। তা আমাদের পুরাণগুলিতে বলা হয়েছে স্বয়ংভূব নামে এক মন্বন্তরে ভগবান বিষ্ণু তিনি মাধবরূপে অবতীর্ণ হয়ে যেসব ম্লেচ্ছ জাতিকে তিনি দমন করেছিলেন, এর মধ্যে এই তুষার জাতি হচ্ছে কিন্তু একটা। তা মৎস্য পুরাণে আবার এও বলা হয়েছে যে সেই স্বয়ংভূব মন্বন্তরেই ভৃগু বংশে এক বিখ্যাত রাজা জন্মেছিলেন, তার নাম ছিল প্রমতি। তিনি তার কালে সেই তুষার জাতির মানুষদের তিনি একেবারে উৎখাত করেছিলেন। তো যাই হোক, ওদিকে আবার ব্রহ্মাণ্ড পুরাণে কিন্তু এও বলা হয়েছে যে এই কলিযুগে সেই তুষার জাতির মানুষেরা কিন্তু আমাদের ভারতবর্ষকে দুবার তারা শাসন করবেন। একবার তারা শাসন করবেন 14 বছরের জন্যে, আরেকবার তারা শাসন করবেন 500 বছরের জন্য। তা মধ্যযুগে আমাদের ভারতবর্ষের যে একটা বড় অংশের শাসন করেছিলেন সুলতানি যুগের শাসকেরা এবং মোগল শাসকেরা, তাদের উচ্চভূমিটা কিন্তু ছিল মূলত এই ব্যাকট্রিয়া অঞ্চলই। তো ব্রহ্মাণ্ড পুরাণের কথা ধরলে যে দুবার ভারতবর্ষ শাসন করার কথা, একবার 14 বছর এবং একবার 500 বছরের জন্যে, তাতে মনে হয় যে খুব সম্ভবত সেই শাসনের কালটা তুষার জাতির আমাদের ভারতবর্ষে শেষ হয়ে গেছে। যাই হোক, আমরা আবারও সেই মহাভারতের কথায় ফিরে আসি। তা আপনারা অনেকেই জানেন যে মহারাজ যুধিষ্ঠির তিনি ইন্দ্রপ্রস্থে যখন রাজত্ব করতেন, তখন তিনি সেখানে সেই বিখ্যাত রাজসূয় যজ্ঞ করেছিলেন। এই রাজসূয় যজ্ঞে ভারতবর্ষের বিভিন্ন রাজারা, রাজপুরুষেরা
তারা এসেছিলেন। তা সেই রাজসূয় যজ্ঞে কিন্তু তুষারগণও আমাদের এই ইন্দ্রপ্রস্থে যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে বহু উপহার নিয়ে তারা কিন্তু এসেছিলেন। এবং সেই কথা শুনে বোঝা যায় তুষারগণ, তুষার জাতির মানুষেরা কিন্তু এক সময় সেই পাণ্ডবদের বশ্যতা স্বীকার করে নিয়েছিলেন। তবে মহাভারতের সেই বিখ্যাত মহাযুদ্ধে তুষার জাতির মানুষেরা কিন্তু যুদ্ধটা করেছিলেন কৌরবদের পক্ষে, অর্থাৎ পাণ্ডবদের বিপক্ষে। তা প্রসঙ্গক্রমে বলি, ভারতবর্ষের উত্তর এবং উত্তর পশ্চিমাংশের বেশিরভাগ জনজাতির লোকেরাই কিন্তু যুদ্ধটা করেছিলেন কৌরবদের পক্ষেই। খুব সম্ভবত দুর্যোধনের মামা যে শকুনি, তার কূটনীতি এই ক্ষেত্রে কাজে লেগেছিল, কারণ তিনি কিন্তু ছিলেন সেই ভারতবর্ষের উত্তর পশ্চিম দিকের গান্ধারের রাজা। তা আমরা মহাভারতে কিন্তু দেখেছি এই বিচিত্র যুদ্ধে বিচিত্র সব অস্ত্রশস্ত্র নিয়ে বিভিন্ন দেশের যোদ্ধারা সমবেত হয়েছিলেন, যুদ্ধটা তারা করেছিলেন। তা মহাভারতের কর্ণপর্বে কিন্তু এই কথা বলা হয়েছে যে তুষার দেশের যোদ্ধারা, তাদের সেনারা, তারা মূলত যে অস্ত্রটা নিয়ে তারা যুদ্ধটা করেছিলেন সেটা হচ্ছে লাঠি। দষ্টিধারী যোদ্ধা বলা হয়েছে মূলত তাদের। এবং এ কথা শুনে যা বোঝা যায় যে এই বিশেষ অস্ত্রটায় এই তুষার জাতির মানুষেরা বেশ পারঙ্গম ছিলেন। তো যাই হোক, আজ কিন্তু তুষার দেশের এই কথা আমরা এখানেই রাখছি। পরবর্তী পর্বে নতুন কোনো কথা নিয়ে আবারও আমাদের দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন সবাই। নমস্কার।